আসসালামু আলাইকুম। আমি সম্রাট শাহজাহান, বিজনেস স্কোয়াড এর ম্যানেজমেন্ট শিক্ষক। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ৮ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে, এজন্য ম্যানেজমেন্টের উপর যে সকল টপিকসগুলো অধিক গুরুত্বপূর্ণ এবং যেই অধ্যায়ের যেই টপিকস খুব গুরুত্বপূর্ণ, সেই টপিকসগুলো আমি প্রথমে বিভাগ করে যে 3 স্টার, 2 স্টার এবং লেস ইম্পোর্টেন্ট এগুলো বিভক্ত করে দেখাবো এবং কোন অধ্যায়ের কোন টপিকসগুলো পড়লেই ওই অধ্যায়টা শেষ হয়ে যাবে এই সম্পর্কে বিস্তারিত একটা সাজেশন দিয়ে দিব। সবাই অবশ্যই মনোযোগ সহকারে এই সাজেশনটি দেখবেন। প্রথমে আসি ম্যানেজমেন্ট বিষয়ে। তো এই ম্যানেজমেন্ট বিষয়ে আপনি কিভাবে পড়বেন? প্রথমত বিগত বছরে যে সকল প্রশ্নগুলো এসেছে, কোন কোন টপিকস থেকে এসেছে, সেই এমসিকিউটার উত্তর এটা কি হচ্ছে, উত্তরটা কেন এটা হয়েছে, অন্য অপশনগুলো কেন উত্তর হলো না, কখন অন্য অপশনগুলো উত্তর হতে পারত, এভাবে বিশ্লেষণ সহকারে সমাধান করার চেষ্টা করবেন। তাতে আপনার দক্ষতা বাড়বে এবং একটা চিন্তার ক্ষমতা বাড়বে এবং দূরদর্শিতার জ্ঞান বৃদ্ধি পাবে। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করি। প্রথমেই হচ্ছে 3 স্টার টপিকস, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে সকল অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ব্যবসায়ের মৌলিক ধারণা প্রথম অধ্যায়ের প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। শিল্পের যে প্রকারভেদগুলো রয়েছে, প্রাথমিক শিল্প, মাধ্যমিক শিল্প, তারপরে হচ্ছে যৌগিক শিল্প, বিশ্লেষণ শিল্প, উৎপাদন শিল্পের প্রকারভেদ, তারপর হচ্ছে কৃষি শিল্প, এই বিভিন্ন প্রকার শিল্পের প্রকারভেদগুলো পড়তে হবে। বাণিজ্যের প্রকারভেদ, যেমন হচ্ছে বাণিজ্যের সহায়ক সেবা যেগুলো আছে, যে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে। তারপর হচ্ছে দেশে অভ্যন্তরীণ যে বাণিজ্যগুলো, বৈদেশিক বাণিজ্য, অভ্যন্তরীণ যে পাইকারি খুচরা ব্যবসা। বৈদেশিক বাণিজ্যের মধ্যে রয়েছে আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি, অন্ট্রাপো, এইগুলো সম্পর্কে জানতে হবে। বাণিজ্যের কাজ কি, শিল্পের কাজ কি। যেমন শিল্পের কাজ পণ্য উৎপাদন, বাণিজ্যের কাজ হচ্ছে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানো, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। বিভিন্ন প্রকার উপযোগ, এখান থেকে প্রশ্ন আসে, এটা বাণিজ্যেরই একটা সহায়ক কাজ। প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, যে গ্রাহকদের প্রয়োজন পূরণের সমর্থক কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদান। যেমন শিক্ষকরা, ডাক্তাররা, উকিলরা প্রত্যক্ষ সেবা দিয়ে থাকে। সামাজিক ব্যবসায়ের ধারণা, এটাও এখন মোস্ট ইম্পর্টেন্ট। সামাজিক ব্যবসা হচ্ছে সমাজে গণ্যমান্য ব্যক্তিরা টাকা দিয়ে, মূলধন দিয়ে আপনার সমাজের উন্নয়নমূলক কাজের জন্য যে ব্যবসাটা গঠিত হয়, যার চাহিদা আছে ব্যাপক, যার উদ্দেশ্য সমাজের অসহায় দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করা, কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়। নো লস নো ডিভিডেন্ড সামাজিক ব্যবসায় মূল লক্ষ্য, যার ধারণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত দলিল এবং হাতিয়ার সমূহ, যে ব্যবহৃত দলিলগুলো কি কি, যে বিনিময় পত্র, তারপর হচ্ছে বিনিময় বিল, বিমাপত্র, তারপর হচ্ছে যেটা ব্যাংক অফ বিল অফ লেডিং, এই যে সম্পর্কিত আমাদের যে আরো দলিলগুলো আছে 6টা। আর হাতিয়ারগুলো কি কি, ফ্রাঞ্চাইজিং চুক্তি, কোটা নির্ধারণ, মুদ্রা অবমূল্যায়ন, এই যে এই হাতিয়ার সমূহ লাগবে, ঠিক আছে। এরপরে আমাদের আছে কোম্পানির অধ্যায় থেকে কোম্পানি সংগঠন। এখান থেকে আপনার প্রায় 2-3টা প্রশ্ন হয় প্রায় সময়। বিভিন্ন প্রকার যে কোম্পানিগুলো আছে, সংবিধিবদ্ধ কোম্পানি, প্রাইভেট পাবলিকের, তারপর হচ্ছে এই সনদপ্রাপ্ত কোম্পানি, এই কোম্পানিগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারভেদগুলো। কোম্পানি গঠনের যে 4টা পর্যায় আছে, আপনার উদ্যোগের পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, তারপরে হচ্ছে আমাদের এই কার্যারম্ভ পর্যায়, এইরকম পর্যায়গুলো 4টা। কোম্পানির দলিল সমূহ, যে প্রধান দলিল, যে স্মারকলিপি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র, তারপর হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র, এই সম্পর্কিত বিষয়। তারপর হচ্ছে আমাদের ন্যূনতম মূলধন বা চাঁদা। ন্যূনতম মূলধনগুলো কি কি, যে ন্যূনতম মূলধন হচ্ছে আপনার একটা কোম্পানির, পাবলিক লিমিটেড কোম্পানিকে 180 দিনের মধ্যে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য। যেটা কোম্পানির সভা, কোম্পানির যে 3টা সভা আছে, একটা বিধিবদ্ধ সভা, একটা হচ্ছে আমাদের যে প্রতি বছর করতে হয় অ্যানুয়াল মিটিং, যেটা বার্ষিক সভা,
আরেকটা হচ্ছে আমাদের বিশেষ ধরনের সভা। স্মারকলিপিতে 6টা ধারা আছে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, এই 6টা ধারা। বিভিন্ন শেয়ারের প্রকারভেদ, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার, তারপর হচ্ছে আমাদের এই অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার, এগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রকার শেয়ারের প্রকারভেদ, অগ্রাধিকার শেয়ার সব প্রকারভেদগুলো দেখবেন। ঋণপত্রের ধারণা, ঋণপত্রটা কি জিনিস, যে কোম্পানি আপনার বাইরে থেকে মূলধন সংগ্রহ করতে ঋণ সংগ্রহ করার জন্য বাজারে যে দলিল স্থাপন করে বা ছাড়ে। কোম্পানি বিলোপ সাধনের যে 3টা পদ্ধতি আছে। আর যোগ্যতা সূচক শেয়ার, এই যোগ্যতা সূচক শেয়ারটা কি জিনিস, যে আপনার যোগ্যতা সূচক শেয়ার কিনবে যারা কোম্পানির পরিচালক হতে চায়, 2 মাসের মধ্যে কিনতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এরপরে আমাদের একটা লাগবে যে প্রাইভেট পাবলিক লিমিটেডের পার্থক্যগুলো আছে, কোনটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির যে পরিচালক নিয়োগগুলি, তারপরে হচ্ছে আমাদের কতজন পরিচালক থাকতে পারে, কতজন সদস্য থাকতে পারে, বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে, বাজারে শেয়ার ছাড়তে পারবে কারা, এই বিভিন্ন প্রকার ধারাগুলো সহ এই অধ্যায় থেকে বিস্তর টপিকস পড়তে হয়। ঠিক আছে, এরপরের অধ্যায়টা আমরা আসি যে অংশীদারি ব্যবসা। এই অধ্যায় থেকে আপনি কোন কোন টপিকস পড়বেন? অংশীদারদের যে প্রকারভেদগুলো আছে, যে 8 ধরনের যে অংশীদারগুলো আছে, যে সাধারণ, সীমিত, নামমাত্র, তারপর হচ্ছে নামমাত্র, তারপর হচ্ছে ঘুমন্ত বা নিষ্ক্রিয়, কর্মী অংশীদার, আপাতদেশিত অংশীদার, আচরণে অনুমিত অংশীদার এবং প্রতিবন্ধ অংশীদার। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, ওই যে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, আবার সাধারণ অংশীদারি ব্যবসার মধ্যে 2টা আছে, নির্দিষ্ট এবং ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। এই সম্পর্কে অংশীদার হতে পারবে না, কারা কারা অংশীদার হতে পারে না, যেমন সরকারি কর্মচারী, নাবালক, পাগল, রাষ্ট্রীয় কাজে যারা থাকে, তারপর হচ্ছে বিদেশের যে বিদেশি শত্রু, বিদেশের কোনো রাষ্ট্রদূত, এরা অংশীদার হতে পারে না। নাবালক অংশীদার, নাবালক অংশীদারগুলি নেওয়া যায় সকল অংশীদাররা সম্মতি দিলে, তবে মুনাফা প্রদানের শর্তে নেওয়া যেতে পারে, তবে সে কোনো পরিচালনা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। এই সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের যে পদ্ধতি আছে 5টা, সকলে বাধ্য বিশেষ বিজ্ঞপ্তির আদালতে, এই 5টা ধারা সম্পর্কে জানতে হবে কখন কোনটা হয়। নিবন্ধন করার সুবিধা, যা সম্পর্কে বলা আছে, নিবন্ধন করার পদ্ধতি সম্পর্কে বলা আছে 58 ধারায়, যে নিবন্ধন আপনি কিভাবে করবেন, নিবন্ধন করলে কি কি সুবিধা পাবেন, একজন মানুষের থেকে 1 লক্ষ টাকা পাইলেও মামলা করা যাবে, এক অংশীদার আরেক অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবেন, তারপর হচ্ছে আমাদের পাল্টা পাওনা আদায়ে মামলা করা যায়। না করার পরিণাম সম্পর্কে যে বলা আছে 69 ধারায়, যে নিবন্ধন না করলে কি কি সমস্যা ভোগ করবেন। আর বিভিন্ন প্রকারের ধারা, অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দেওয়া আছে কত ধারায়, তারপরে হচ্ছে আমাদের যে আচরণে অনুমতি অংশীদার কত ধারায় বলা আছে, তারপর হচ্ছে নাবালক অংশীদার সম্পর্কে কত ধারায় বলা আছে, এই যে বিস্তারিত ধারাগুলো। ঠিক আছে, এই টপিকস গুলো পড়লে আশা করি অংশীদারি ব্যবসা শেষ হয়ে যাবে। তারপরে আসে আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে ব্যবস্থাপনার মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে কি আসতে পারে, যে ব্যবস্থাপনা ক্রমবিকাশ, এই ইতিহাস যে আছে আমাদের ব্যবস্থাপনার যে ইতিহাস, কোন কোন সময় যে যে আপনার অ্যাডাম স্মিথ, তারপর সক্রেটিস, এই যে আধুনিক যুগ, এইভাবে ধাপে ধাপে যেটা আসছে সেই যুগগুলো। হ্যাঁ, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যবস্থাপনা হচ্ছে একটি আপনার সার্বজনীন ব্যবস্থাপনা, এই সুষ্ঠু প্রয়োগের দরকার আছে সকল কাজে, এরকম কিছু বৈশিষ্ট্যগুলো। তারপর হচ্ছে ম্যানেজার শব্দ থেকে আসছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প যুগ, আধুনিক যুগের যারা বিভিন্ন মনীষী থাকে তাদের গ্রন্থ এবং জনকগুলো লাগবে, যে ইমাম গাজ্জালি, থমাস মুর, তারপর হচ্ছে আমাদের যে অ্যাডাম স্মিথ, তারপর হেনরি ফেওয়েল, তারপর এফডব্লিউ টেইলর, এই সম্পর্কে জানতে হবে আপনাকে। ঠিক আছে, ব্যবস্থাপনা যে 6M, ম্যান, মেশিন, মেথড, মানি, মার্কেট, ম্যাটেরিয়ালস, এই সম্পর্কে জানতে হবে। ব্যবস্থাপনা চক্র, যে চক্রটা যে আছে আমাদের, যে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ দিয়ে শেষ, এটা ভালোভাবে জানতে হবে কোনটার পরে কোনটা হয়। এরপরে হচ্ছে ব্যবস্থাপনার যে 3টা স্তর আছে, উচ্চ স্তরে কারা, মধ্য স্তরে কারা, নিম্ন স্তরে কারা, কাদের কাজ কি, কাদের কোনটা বেশি দরকার হয়, এই সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনার মৌলিক ধারণার গুরুত্বপূর্ণ টপিকস। তারপরে আসি আমরা তারপরের অধ্যায়ে, যে ব্যবস্থাপনার নীতিমালা, অধ্যায় 2 দ্বিতীয় পত্রের। এখান থেকে কি আসতে পারে, 14টা যে নীতি আছে, বিশেষ করে আপনার কার্য বিভাজন নীতি, তারপরে হচ্ছে 3 নম্বরে যে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নীতি, সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা, আদেশের ঐক্য নীতি, যে একজন ব্যক্তির আদেশ দিলে একজন হবেন, তারপরে হচ্ছে আমাদের শৃঙ্খলা নীতি, পারিশ্রমিকের নীতি, একতাই বল নীতি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। হেনরি ফেওয়েল এবং এফডব্লিউ টেইলরের জীবনী, যে হেনরি ফেওয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক, এফডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তাছাড়া তাদের কোন দেশে অধিবাসী ছিলেন, তারা কি ধরনের গ্রন্থগুলো উদ্ভাবন করছেন, তাদের জন্ম মৃত্যু সাল, কে কি কোন পেশায় রিলেটেড ছিলেন,
যে একজন ছিলেন খনি প্রকৌশলী, আরেকজন ছিলেন হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই সম্পর্কে আপনাদের সব জানতে হবে। প্রশাসনকে যে তুলনা করা হয়েছে কিসের সাথে, মস্তিষ্ক, ব্যবস্থাপনাকে চোখের সাথে, সংগঠনকে বাহুর সাথে। এই যে আপনার এগুলো সম্পর্কে একটু জানতে হবে আপনাকে। আদর্শ ব্যবস্থাপকের যে ভূমিকা আছে তিনটি, প্রতিদিনের নতুন কাজে করা ভূমিকা তিনটা ভূমিকা থাকে। কি কি ভূমিকা? ওই যে সিদ্ধান্তমূলক ভূমিকা, তারপর আন্তঃব্যক্তিক, আমার সাথে মিশার বিষয়টা আছে, ইন্টারপার্সোনাল, আরেকটা হচ্ছে আমাদের তথ্যমূলক। ঠিক আছে, তথ্যমূলক ভূমিকা, তিন ধরনের কাজ করতে ভূমিকা আছে তাদের। আদর্শ ব্যবস্থাপকের যে দক্ষতা আছে চারটা দক্ষতা কি কি? আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা, ধারণাগত দক্ষতা, কল্পনা সংক্রান্ত দক্ষতা যেটা, তারপরে হচ্ছে আমাদের এই যে কারিগরি দক্ষতা যেটা নিম্ন পর্যায়ে বেশি দরকার হয়, ধারণাগত দক্ষতা উচ্চ পর্যায়ে বেশি দরকার হয়, এরপর আছে সমস্যা অনুধাবন দক্ষতা, আর একটা হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা যেটা সকল স্তরে সমান প্রয়োজন হয়। আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী, আমাদের যে দূরদর্শিতা, এটা একটু প্রায় সময় আসে, যে ভবিষ্যতে কি হইতে পারে সেটা আগে থেকে অনুমান করা, তারপর হচ্ছে সাংগঠনিক দক্ষতা, তারপর হচ্ছে অভিজ্ঞতা, তারপর শিক্ষা। এগুলো হচ্ছে আমাদের আদর্শ ব্যবস্থাপকের বিভিন্ন ধরনের দক্ষতাগুলো বা গুণাবলীগুলো। এরপরে পরের অধ্যায়টা হচ্ছে আমাদের প্রেষণা, গুরুত্বপূর্ণ দিক থেকে। দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়। এখান থেকে কি আসে? প্রেষণার আর্থিক এবং অনার্থিক মাধ্যম। যে টাকা পয়সার সাথে রিলেটেড হলে আর্থিক, টাকা পয়সার সাথে সম্পর্ক না থাকলে অনার্থিক। যেমন বেতন ভাতা এগুলো আর্থিক, কার্য পরিবেশ উত্তম ব্যবহার অনার্থিক। ইতিবাচক নেতিবাচক প্রেষণা, যেমন ইতিবাচক প্রেষণাগুলো কি কি? আর্থিক আর অনার্থিক হচ্ছে ইতিবাচক, আর নেতিবাচক কি? শাস্তি, জোর, চাপ, ভয়ভীতি, পদাবনতি, এগুলো হচ্ছে অনার্থিক, নেতিবাচক। এগুলো কেউ পছন্দ করে না। মাসলো চাহিদা সোপান যে তত্ত্বটা আছে, হচ্ছে আপনার হায়ারার্কিক্যাল যেটা 5টা আছে, যে আপনার একদম এই জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই সম্পর্কে আপনাকে কখন কোনটা দরকার হয়, নিচের পর্যায়ে কোনগুলো, উচ্চ পর্যায়ে কোনগুলো জানতে হবে। হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব যেটা আছে, যেটা হচ্ছে আমাদের প্রেষণামূলক তত্ত্বগুলো কোনগুলো, তারপরে হচ্ছে আমাদের যে যেটা হাইজিন উপাদান বা রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনগুলো, এটা মুখস্থ থাকা লাগবে, এটা ইম্পর্টেন্ট। অন্যান্য প্রেষণা যে তত্ত্বগুলো আছে, যেমন হচ্ছে আমাদের এক্স ও ওয়াই তত্ত্ব, জেড তত্ত্বের জনককে, এক্স ওয়াই তত্ত্বের জনককে, প্রত্যাশা তত্ত্বের জনককে, আপনার হচ্ছে এই চাহিদা তত্ত্বের জনককে, এই সম্পর্কে আপনাকে জানতে হবে। ইআরজি তত্ত্ব সম্পর্কে জানতে হবে, এর পুনরূপ কি। এই হচ্ছে আমাদের প্রেষণা থেকে গুরুত্বপূর্ণ টপিকস। তারপরে আসি আমরা পরিকল্পনা, অধ্যায় 3 দ্বিতীয় পত্রে। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকস কি? যে পরিকল্পনার বৈশিষ্ট্য। পরিকল্পনার যে বৈশিষ্ট্য, পরিকল্পনা হচ্ছে মানসিক কাজ, প্রাথমিক কাজ, মুখ্য কাজ, সকল কাজের ভিত্তি, এই সম্পর্কে। উত্তম পরিকল্পনার গুণাবলী, কি কি গুণ থাকা উচিত একদম উত্তম পরিকল্পনার ক্ষেত্রে? সুস্পষ্ট উদ্দেশ্য লক্ষ্য, তারপর হচ্ছে সংক্ষিপ্ত, তারপর হচ্ছে যে আরো যে গুণাবলীগুলো আছে এই সম্পর্কে জানতে হবে। স্থায়ী পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা সম্পর্কে যে কি কি, যে রীতিনীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল, এই সম্পর্কে জানতে হবে। একার্থ পরিকল্পনা, পদ্ধতি, কর্মসূচি, বিশদ পরিকল্পনা। এছাড়া অন্যান্য যে পরিকল্পনাগুলো আছে, কার্যভিত্তিক পরিকল্পনা, তারপর হচ্ছে আমাদের কৌশলগত পরিকল্পনা, বিশেষ করে একটা সামগ্রিক পরিকল্পনা, এগুলো। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, যেটা সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ ধাপ হচ্ছে কি? উত্তম বিকল্পটা গ্রহণ, উত্তম বিকল্প গ্রহণ। এই যে 6টা ধাপ আছে যে সিদ্ধান্ত গ্রহণের, সেটা জানতে হবে। এখান থেকেও আপনার প্রশ্ন একটা আসতে পারে। এরপরের টপিকস নিয়ন্ত্রণ, সেকেন্ড পেপারের 10ম অধ্যায়, এটাও গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য ও গুরুত্ব। যেমন নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ, নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি, নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া, এরকম। নিয়ন্ত্রণের পদক্ষেপ 5টি, যা আদর্শ মান নির্ধারণ থেকে শুরু করে একবারে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, এরকম 5টা ধাপ। নিয়ন্ত্রণের যে কৌশলগুলো আছে, শর্ট, তারপরে হচ্ছে আমাদের যে পার্ট, সিপে, তারপর হচ্ছে আমাদের জ্ঞান চার্ট, তারপর হচ্ছে আমাদের এই আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা, বিভিন্ন প্রকার বিবরণী, সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, বাজেট, যেটা হচ্ছে আমাদের বাজেটকরণ করা হয়, তারপরে হচ্ছে আমাদের যে আরো বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ, এগুলো নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলগুলো। আবার সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ, এরকম। পরিকল্পনা নিয়ন্ত্রণের কৌশল দুইটা, যেটা একটা হচ্ছে আমাদের পার্ট, আর একটা হচ্ছে জ্ঞান চার্ট। এই দুটো হচ্ছে আমাদের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল। পার্ট, শর্ট, সিপিএম এর পুনরূপ, যে সব ক্রিটিক্যাল পথ মেথড, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এর রিভিউ টেকনিক। এই হচ্ছে নিয়ন্ত্রণ থেকে গুরুত্বপূর্ণ টপিকস। এরপর আসি ফার্স্ট পেপারের অধ্যায় 6 সমবায় সমিতি, এটাও টপ ইম্পর্টেন্ট অধ্যায়। সমবায় নীতিগুলো যেটা আছে, একতা, সাম্য, এগুলো।
সমবায় সমিতির ইতিহাস কোথা থেকে আসছে? আপনার যে 1844 সালে যে আমাদের কিভাবে যে যে ইতালির রচডে নামক স্থানে 28 জন তাঁতি 28 পাউন্ড দিয়ে যে করছিল, ঠিক আছে, রচডেল ইকুইটেবল পায়োনিয়ার সোসাইটি। তারপরে হচ্ছে সমবায় সমিতির আইন ধারা 2001 সালের আইন, 2004 সালের ধারা। সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো কি কি? যে এটা হচ্ছে আমাদের শোষিতদের আত্মরক্ষার দুর্গ, সিটাডেল অফ দ্য এক্সপ্লয়েটেড। বিভিন্ন প্রকার সমবায় সমিতি, বিশেষ করে আপনার ভোক্তা সমবায় সমিতি, তারপর হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। মুনাফার বিভিন্ন তহবিলে বন্টন, অঙ্ক রিলেটেড প্রশ্ন আসে এখান থেকে। যেমন হচ্ছে সংরক্ষিত তহবিলে 15%, উন্নয়ন তহবিলে 3%, কুড়িন সংযুক্ত 10%, আর সদস্যদের মধ্যে সর্বোচ্চ বন্টন করা যাবে ওই 15% বাদ দিয়ে বাকি 85% সদস্যদের মধ্যে সর্বোচ্চ বন্টন। ঠিক আছে, এখান থেকে অঙ্ক আসতে পারে। তারপর আসি, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকস মানে 2 স্টার, যে অধ্যায়গুলো 2 স্টার ধরবেন। ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যবসায় পরিবেশ। আমাদের পরিবেশের যে 6টা উপাদান আছে না, প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, এই উপাদানগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আর ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশের অভ্যন্তরীণ যে উপাদানগুলো আছে, শ্রমিক, মালিক, প্রতিষ্ঠান নিজস্ব সংস্কৃতি, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ। আর বাহ্যিক হচ্ছে ক্রেতা, ক্রেতা, তারপর হচ্ছে আমাদের সরবরাহকারী, প্রতিযোগী, সরকার, এটা হচ্ছে আমাদের ব্যষ্টিক পরিবেশের বাহ্যিক উপাদান, এগুলো রাখতে হবে। তারপর আপনি কি পড়বেন? এক মালিকানা ব্যবসা, এটাও দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিকস। এর কিছু বৈশিষ্ট্য আছে, যে মালিক একজন, তারপর হচ্ছে যখন তখন ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, অনিশ্চিত স্থায়িত্ব, স্বল্প ঝুঁকি, স্বল্প পুঁজি নিয়ে করা যায়। উপযুক্ত ক্ষেত্র, এটা এক মালিক ব্যবসায়ের ক্ষেত্রে আপনার উপযুক্ত ক্ষেত্র কোনগুলো? পচনশীল পণ্যের ক্ষেত্রে, যেগুলো দ্রুত চাহিদা পরিবর্তনশীল হয়, ছোট পরিসরের জন্য, স্বল্প ঝুঁকি নিয়ে, স্বল্প মূলধন দিয়ে, এটা উপযুক্ত ক্ষেত্র। নমনীয়তা কি? পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানো, ট্রেড লাইসেন্স, এই দলিলটা দরকার হবে। জনপ্রিয়তা সবচেয়ে বেশি, প্রায় পৃথিবীর 85% ব্যবসা এক মালিকানা ব্যবসা। তো এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লেই আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের যে টপিকগুলো আছে দেখি আমি, ব্যবসা উদ্যোগ। এখান থেকে যে অধ্যায়ের ফার্স্ট পেপারের 10ম অধ্যায় ব্যবসা উদ্যোগ, যে রিচার্ড ক্যান্টিলন 1725 সালে এই উদ্যোগ শব্দটি বা এন্টারপ্রেনার শব্দটি প্রথম ব্যবহার করছিলেন। নমনীয়তা, ট্রেড লাইসেন্স, জনপ্রিয়তা, এগুলো লাগবে। সফল উদ্যোক্তার গুণাবলীগুলো লাগবে এখানে। সফল উদ্যোক্তার যে গুণাবলীগুলো আছে এগুলো হলি হবে। যেমন হচ্ছে সবচেয়ে বেশি এটা কি? সৃজনশীলতা। প্রথম গুণাবলী সৃজনশীলতা। সৃজনশীলতা হচ্ছে আমাদের সফল উদ্যোক্তার প্রধান গুণাবলী। হ্যাঁ, আচ্ছা, এটা না, এটা এসে পড়ছে সংগঠন। সংগঠনের মধ্যে কি? সংগঠনের পদভেদ, সংগঠনের নীতিমালা, সংগঠনের 5টি প্রকারভেদ, 5টি সুবিধা অসুবিধা। যেমন সংগঠনের পদক্ষেপ 4টা কি কি? সংগঠনের পদক্ষেপ: কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, এই 4টা। এরপরে সংগঠনের যে 5টা প্রকারভেদ আছে, আর লক্ষ্য নীতিগুলো 2টা নীতি, 3টা নীতি লাগবে। আদেশের ঐক্য নীতি, বিশ্বায়ন নীতি, তারপর হচ্ছে আদেশের ঐক্য নীতি, জোড়ামশাকুলী নীতি, এগুলো একটু দরকার আছে দেখার। আর সংগঠনের প্রকারভেদ যেটা আছে 5টা, যে সরলরৈখিক পদস্থকর্মী সংগঠন, মেট্রিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন এবং কমিটি সংগঠন। এগুলোর প্রত্যেকটা সুবিধা অসুবিধা, কোনটা কখন ভালো, কোনটায় দ্বৈত অধীনতার পরিহার করা যায় না, কোনগুলোতে আপনার এক একজন এক এক মতামত দেয়, জানতে হবে। তারপরে আসি আমরা তারপরের টপিকস, নেতৃত্ব দান ও নির্দেশনা। নেতৃত্ব দানের গুরুত্ব। নেতৃত্ব দানের মধ্যে কি হয়? দলীয় সংঘ মানে দলীয় প্রতিষ্ঠা জোরদার হয় নেতৃত্ব দানের মাধ্যমে। বিভিন্ন প্রকার নেতৃত্ব, যেমন হচ্ছে আমাদের গণতান্ত্রিক, আমলাতান্ত্রিক, লাগামহীন, পিতৃসুলভ, তারপর হচ্ছে কর্মী কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, তারপর হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানের বিচারে যে আপনার আনুষ্ঠানিকতার বিচারে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। নেতৃত্বে যে সমস্যাগুলো আছে, যে প্রাতিষ্ঠানিক সমস্যা কিছু, কর্মীদের কিছু সমস্যা আছে, তারপরে হচ্ছে আমাদের নেতার ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে, এরকম যে হ্যালো প্রভাব, প্রত্যক্ষগণ পার্থক্য, আস্থা, এগুলো হচ্ছে আমাদের নেতৃত্বের সমস্যা। পরামর্শমূলক নির্দেশনার গুরুত্ব, যেটা পরিকল্পনার উৎকৃষ্টতা বৃদ্ধি পায়। আর এটা হচ্ছে আমাদের পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে মনে রাখবেন, পরামর্শমূলক নির্দেশনা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বের অনুরূপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেতৃত্ব এবং নির্দেশনা অধ্যায় থেকে পড়বেন। তারপরে আসি আমরা ব্যবসায়ের আইনগত দিক, ফার্স্ট পেপারের 8ম অধ্যায়।
এখানে কি আসে? ট্রেডমার্ক যেটা স্বতন্ত্র করে, কপিরাইট যেটা হচ্ছে ধরাছোঁয়া যায় না, পেটেন্ট যেটা হচ্ছে আমাদের ধরাছোঁয়া যাবে, এরকম এই তিনটা সম্পর্কে আপনাদের শিখতে হবে। ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট। একটা হচ্ছে কি অন্যজনের পণ্য থেকে নিজের পণ্যকে আলাদা করা। কপিরাইট একটা স্থায়ী অধিকার, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদ, যেটা হচ্ছে আপনার অন্য কেউ নকল করতে পারবে না, দেখা যাবে না। এটা দেখা যায়, এটা যন্ত্র তৈরি করার ক্ষেত্রে, নাটক, ছবি, এরকম কিছু। এটা হচ্ছে আপনার মেধাভিত্তিক, এটা হচ্ছে আপনার বুদ্ধিভিত্তিক। আইএসও, বিএসটিআই। আইএসও কি এবং বিএসটিআই পণ্যের মান সংরক্ষণ করে। কপিরাইটের শাস্তি কি কি এ সম্পর্কে। আইএসও হচ্ছে আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিএসটিআই হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান। 1985 সালে বিএসটিআই, আর আইএসও 1947 সালে গঠিত হয়। আর আইএসও ক্ষেত্রে 9000 মান আছে 5টা, 14000 হচ্ছে পরিবেশ সংক্রান্ত, এগুলো আসে। তারপরে আসি দেখি কোনগুলো ইম্পর্টেন্ট। রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি? জনকল্যাণ করা। বিধিবদ্ধ যে সংস্থাগুলো আছে, বিআরটিসি, শিল্প মন্ত্রণালয়, তারপর শিল্প ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ ওয়াসা, রেলওয়ে, বিমান, এগুলো হচ্ছে বিধিবদ্ধ সংস্থাগুলো। রাষ্ট্রপতি, সরকার বা সংসদের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হয়। ওয়াসা, ডাক বিভাগ, এগুলো। পিপিপি নীতি যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ 2010-এর ব্যবসাটা সম্পর্কে, ঠিক আছে। আর পর্যটন, চিনি, খাদ্য শিল্প সম্পর্কে রাখবেন। কোনটি কোন শিল্পের মধ্যে আসে, কোন শিল্পের অন্তর্ভুক্ত, কোন মন্ত্রণালয় কোন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। কিছু আছে আমাদের যেমন চিনি শিল্প শিল্প মন্ত্রণালয়ের অধীনে আসে, কোনটা আছে খাদ্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছে, এরকম কোনটা কোন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এছাড়া অন্যান্য গুরুত্ব টপিকস যেগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট টপিকস, তবে এখান থেকে দু একটা প্রশ্ন আসতে পারে। ব্যবসায় যে সহায়ক সেবা আছে, 3 ধরনের সহায়ক সেবা। যেমন সহায়ক সেবাগুলো কি কি? আপনার হচ্ছে যে সমর্থনমূলক সহায়ক সেবা, তারপরে হচ্ছে আমাদের যে উদ্দীপনামূলক সহায়ক সেবা, তারপরে হচ্ছে আমাদের ওই প্রতিষ্ঠানের ধরে সংরক্ষণমূলক সহায়ক সেবা, এগুলো। এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ব্রাকের যে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট প্রতিষ্ঠান, যেটা সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যে 1972 সালে গঠিত হয়েছে। ঠেঙ্গামালা মহিলা সবুজ সংঘ, হোসনারা বেগমের। বিজিএমইএ, আমদানি রপ্তানি পোশাক বাণিজ্যে যে কাজ করা হয়। আসিয়ান, সাপটা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট। এগুলো কখন কত সালে গঠিত হয়েছে, কে গঠিত করছে, এগুলো সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে হবে। যে আসিয়ানের সর্বশেষ একে, সাপটা, এগুলো চুক্তি কি। এরপরে ব্যবসায় আইসিটির ব্যবহার। আইসিটি ব্যবহার করলে কি হবে? যেমন ই বিজনেসের ধরন, বি2বি, বি2সি, সি2সি, জি2জি, বিশেষ করে এই যেটা আসে বি2সি, বিজনেস টু কনজিউমার, ই রিটেলিং যেটা। এরা ই রিটেলিং হচ্ছে কি? ই রিটেলিং হচ্ছে আপনার প্রতিষ্ঠান কোনো মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে। ই শপ, ই স্টোর, ওয়েব শপ, এগুলো বলা হয়, এটা আরেকটা নাম। আধুনিক ব্যবসায় আইসিটির যে ভূমিকা আছে, ঠিক আছে। বর্তমান তো আইসিটির যুগ, প্রযুক্তির যুগ। এখানে বর্তমানে ব্যবসা বাণিজ্যে আইসিটির কি অবদান এই সম্পর্কে দেখবেন। আচ্ছা, তারপরে টপিকস হচ্ছে আমাদের ব্যবসায় নৈতিকতা, ফার্স্ট পেপারের 12 অধ্যায়। এখান থেকে মূল্যবোধ, নৈতিকতা বিষয়টা লাগবে। বিভিন্ন পক্ষের সামাজিক দায়বদ্ধতা, যে শ্রমিকদের প্রতি, ক্রেতাদের প্রতি, ভোক্তাদের প্রতি, সাধারণ জনসম্প্রদায়ের প্রতি, সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই সম্পর্কে। পরিবেশের উপাদান 4টি, যে পানি, বায়ু, শব্দ, মাটি। সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, কেন সামাজিক দায়বদ্ধতা পালন করবেন? সম্পর্কের উন্নয়ন, প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি পাবে, সুনাম সৃষ্টি হবে, দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক গড়ে উঠবে। তারপরে আসি আমরা কর্মী সংস্থান, ফার্স্ট সেকেন্ড পেপারের 5ম অধ্যায়। যে কর্মী সংস্থানের ধাপ 4টি, যে কর্মী সংস্থান, কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ। সংগ্রহের উৎস অভ্যন্তরীণ আর বাহ্যিক উৎস, 2টা উৎস। পদোন্নতির ভিত্তি, যোগ্যতা সূচক, যোগ্যতা জ্যেষ্ঠত্ব উভয় ভিত্তিতে। বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি, কাজের মাধ্যমে প্রশিক্ষণ, কাজের বাইরে প্রশিক্ষণ। কাজের মাধ্যমে কোনগুলো? যে আপনার হচ্ছে শিক্ষানবিশ, তারপর হচ্ছে কোচিং, প্রবেশনা, তারপর হচ্ছে আমাদের পর্যবেক্ষণ, আর হচ্ছে পদাবর্তন, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জেলা থেকে অন্য জেলায়, এক থানা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, এটা পদাবর্তন প্রশিক্ষণ পদ্ধতি। এই আর কাজের বাইরে সেমিনার, নাটক, বক্তৃতা, ঘটনা, এগুলো হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। আচ্ছা, তারপরে ওদের থেকে আসি দেখি সমন্বয় সাধন, ফার্স্ট পেপারের আমাদের হচ্ছে 9ম অধ্যায়, সেকেন্ড পেপারের 9ম অধ্যায়। সমন্বয় সাধনের গুরুত্ব,
যে দলীয় প্রচেষ্টা জোরদার করা হয় সমন্বয় সাধনের মাধ্যমে, সুসংহত করা হয়। কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত যে আপনার হচ্ছে সমন্বিত উদ্দেশ্য লক্ষ্য থাকবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকবে। এই কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত কোনগুলো এগুলো দেখবেন, তাহলে সমন্বয় সাধন সম্পর্কে হয়ে যাবে। যোগাযোগ, যোগাযোগটা হচ্ছে যে যোগাযোগের প্রক্রিয়া প্রথম এবং শেষ ধাপ। প্রথম ধাপ কি, প্রেরক থেকে যাবে, আর শেষ ধাপ হচ্ছে ফলাবর্তন বা ফিডব্যাক। লিখিত এবং মৌখিক যোগাযোগ, মৌখিক যোগাযোগের চেয়ে লিখিত যোগাযোগ বেশি ভালো। ইমেল, হোয়াটসঅ্যাপ এগুলো লিখিত যোগাযোগ, আর মুখে মুখে যোগাযোগ সবচেয়ে বেশি নমনীয়। শব্দ বহির্ভূত যোগাযোগ যেমন হচ্ছে স্পর্শ, আকার, ইশারা, এই শব্দ বহির্ভূত যে আপনার হচ্ছে ইশারা দেওয়া, সংকেত দেওয়া, এগুলো হচ্ছে আমাদের শব্দ বহির্ভূত যোগাযোগ। হ্যাঁ, যোগাযোগের প্রতিবন্ধকতা, যোগাযোগের প্রতিবন্ধকতার মধ্যে কি কি আছে, যে হ্যালো প্রভাব, তারপর হচ্ছে আমাদের যে প্রত্যক্ষকরণ পার্থক্য, আর যোগাযোগের যোগাযোগের প্রতিবন্ধকতার মধ্যে কি কি আছে, যে আপনার হচ্ছে প্রতিষ্ঠানিক কিছু পার্থক্য সমস্যা আছে, যে আপনার হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যে দূরত্বগুলো থাকে আপনার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের যোগাযোগের কিছু প্রতিবন্ধকতাগুলো দেখবেন, তাহলেই হয়ে যাবে কি কি সমস্যা থাকতে পারে যোগাযোগের প্রতিবন্ধকতার। এছাড়া বিবিধ টপিক্সের মধ্যে রয়েছে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হইলে কয়েকটা দেখে যেতে পারেন। যদিও আসা সম্ভব নাই, তারপর একটু দেখে গেলেন যদি আসে। এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট এবং সেকেন্ড পেপারের আপনার যে গুরুত্বপূর্ণ টপিকস প্লাস অধ্যায় ভিত্তিকের কোন টপিকসগুলো পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে সাজেশন। এই টপিকসগুলো শেষ করতে পারলে আশা করা যায় আপনাদের আর 10 থেকে 11টা আশা করা যায় খুব কমন চলে আসবে ইনশাআল্লাহ। তো সবাই এই টপিকসগুলো শেষ করবেন আর ভালো একটা প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে সাজেশন এইটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনা।